আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় 2026 সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ, মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগত। বন্ধুরা, তোমাদের পাঞ্জেরি গাইডের মডেল টেস্ট 1 অর্থাৎ এমসিকিউ নিয়ে আজ আলোচনা করব। এমসিকিউ তোমরা অনেকে হয়তো করতে চাও না, অনেকে ভাবো হয়তো যে পরীক্ষার আগে একটু দেখে নিব, কিন্তু যারা আসলে ভালো করতে চাও, এমসিকিউ এ ভালো করা ছাড়া, রেগুলার এমসিকিউ প্র্যাকটিস করা ছাড়া সার্বিকভাবে ভালো করা সম্ভব না। তো আসো আজ এমসিকিউ নিয়ে আমরা কথা বলি। এখানে মডেল টেস্ট 1 এ যে প্রথম প্রশ্নটা আছে, বলা হয়েছে যে যদি f of x is equal to 3x² plus 4kx হয়, তবে k এর কোন মানের জন্য f of -2 is equal to 0 হবে। প্রশ্ন হচ্ছে যে এই f of x is equal to 3x² plus 4kx, x চলকের একটা রাশি আছে, আর বলা হয়েছে যে f of -2 equal to 0 হবে k এর কোন মানের জন্য। f of -2 0 হবে, f of -2 মানে কি? x এর পরিবর্তে এখানে -2 বসানো হয়েছে, তো এখানে যেখানে যেখানে x আছে অর্থাৎ x চলক পরিবর্তন করে আমাদের সেখানে -2 বসিয়ে দিতে হবে। তো সেই কাজটা করলাম আমরা। এখানে 4kx ছিল, x এর জায়গাতে -2 বসিয়ে দিলাম, যেহেতু এটা গুণ অবস্থায় আছে এই কারণে একটা ব্র্যাকেট দিতে হলো। এখানে আমরা একটা শূন্য লিখে দিলাম, কারণ প্রশ্ন মতে বলা হয়েছে যে f of -2 is equal to 0 হবে। তো এটা এমসিকিউ হওয়ার কারণে আমরা এখানে সরাসরি শূন্য লিখে দিলাম। একটু শর্টকাট হিসাব করি। -2 স্কয়ার করলে 4, তার সাথে 3 গুণ করলে হয় 12, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস, 4 দুগুণে 8, তার সাথে একটা k is equal to 0। তো k যুক্ত পদটা এখানে ঋণাত্মক, আমরা যদি এটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে প্লাস 8k হবে is equal to 12। তো 8k টাকে আমরা এই পাশে লিখলাম is equal to হচ্ছে 12, তার মানে k is equal to 12/8। এটাকে কেটে আমরা লিখতে পারি, যদি 4 দিয়ে কাটি 3 4 12, আর 4 দুগুণে 8, 3/2। তো এটা ক নম্বর অপশনে আছে। এই ছিল 1 নম্বর প্রশ্নটার সমাধান। এরপরে 2 আর 3 নম্বর জন্য উদ্দীপকে একটা চিত্র দেখতে পাচ্ছ। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে a বা b is equal to কত। চিত্রটা এখানে এঁকে নেওয়া হয়েছে, একটা ভেন চিত্র, যেখানে a b c তিনটা সেট দেখতে পাচ্ছ পরস্পর ছেদি, প্রত্যেকটা সেট অন্য সেটকে ছেদ করেছে। তো এখানে a বা b নির্ণয় করতে বলা হয়েছে 2 নম্বর প্রশ্নে। a বা b অর্থাৎ a ডিলিট b। তো এটা আমরা চিত্র থেকে সহজেই হিসাব করতে পারি। এখানে a সেট হচ্ছে এই অংশটুকু, 1 2 3 4 a সেটের উপাদানগুলো, এখান থেকে b বাদ দিতে হবে। তো b এর যে উপাদানগুলো আছে অর্থাৎ b এর যে অংশটুকু, সেগুলো যদি আমরা এখান থেকে বাদ দিয়ে দিই তাহলে a তে শুধু 1 আর 2 বাকি থাকে। তো চিত্র দেখে আমরা এটা সরাসরি आंसर লিখে দিতে পারি 1 2। যেহেতু এটা এমসিকিউ তাই এটা সমাধান করে দেখালাম না। আর যদি এটা অঙ্ক হিসেবে আমাদের করার প্রয়োজন হতো তাহলে a সেট এর উপাদান কি কি, তারপরে b সেটের উপাদান কি কি, সেগুলো আমরা লিখতাম, লিখে তারপরে a বা b নির্ণয় করতাম। তো সেটা এখানে আর প্রয়োজন নাই। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে পাওয়ার অফ a ইন্টারসেকশন c এর উপাদান কয়টা। a ইন্টারসেকশন c, ইন্টারসেকশন বা ছেদ মানে হচ্ছে যে কমন নিতে হবে a আর c সেটের মধ্যে, যেগুলো কমন উপাদান আছে, সাধারণ উপাদান আছে, সেগুলো হচ্ছে a সেট c এর উপাদান। তো a সেট হচ্ছে এটা চিত্রে দেখতে পাচ্ছ, আর এই যে c সেট এইটা। তো এদের মধ্যে কমন হচ্ছে এই যে a অংশটুকু অর্থাৎ 2 আর 3। তো এর উপাদান হচ্ছে 2 3, অর্থাৎ এই a ইন্টারসেকশন c এর উপাদান হচ্ছে 2 and 3। আমরা জানি যে পাওয়ার সেট নির্ণয় করতে গেলে 2 টু দ্য পাওয়ার n সূত্রের সাহায্যে এর উপাদান সংখ্যা পাওয়া যায়। এখানে n মানে হচ্ছে 1 2, দুইটা উপাদান, অর্থাৎ 2 এর উপরে 2 পাওয়ার, 2 এর উপরে 2 পাওয়ার দিলে হয় 4। তার মানে পাওয়ার অফ a ইন্টারসেকশন c এর উপাদান সংখ্যা হবে 4টি। শিক্ষার্থী বন্ধুরা, এরপর 4 নম্বর যে প্রশ্নটা আছে, a + b + c = 0 হলে, তিনটা অপশন দেয়া আছে এখানে। বেশ বড় একটা হিসাব কিতাবের অঙ্ক। আসলে যে তিনটা অপশন আছে, তিনটা অঙ্ক আসলে দেয়া আছে এখানে। তো দেখা যাক a + b + c = যদি 0 হয়, আমরা প্রথমে যে প্রথম অপশনটা আছে সেটা সঠিক কিনা সেটা বোঝার চেষ্টা করি। এখান থেকে আমরা a + b = -c লিখতে পারি, c টাকে ওই পাশে নিয়ে
এরপর যদি দুই পাশে ঘন করে দেই a প্লাস b এর যদি ঘন করি আমরা সরাসরি ঘন করে দিচ্ছি অর্থাৎ কিউব সূত্রানুসারে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b ইকুয়াল টু মাইনাস c এর কিউব করলে মাইনাস এর কিউব করলে মাইনাস c হয়, c এর কিউব করলে c কিউব। উভয় পক্ষে ঘন করা হয়েছে। এবারে a কিউব প্লাস b কিউব, a প্লাস b মানে তো মাইনাস c, তো এখানে যদি মাইনাস c মান বসানো হয় সেটা এর সাথে গুণ হয়ে প্লাস মাইনাস মাইনাস 3abc হবে। একটু শর্ট করছি যেহেতু এমসিকিউ, তাছাড়া এই একটা এমসিকিউ এর মধ্যে আসলে 3টা অঙ্ক দিয়ে দিয়েছে এখানে। তো তাহলে আমরা লিখতে পারি যে a কিউব প্লাস b কিউব, ওই মাইনাস c কিউবটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে সেটা প্লাস হয়, আর 3abc ডান পাশে গিয়ে 3abc প্লাস হয়ে যায়। তো প্রথম অপশন যেটা দেয়া আছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু 3abc, সেটা ঠিকই আছে। এরপর এটা হচ্ছে যে প্রথম অপশনটা, এটা তাহলে সঠিক। 2 নম্বরে যে একটা বড় একটা অঙ্ক দেয়া আছে, এটা করার জন্য বেশ খানিকটা জায়গা প্রয়োজন। এখানে যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু 3abc যেটা আমরা প্রমাণ করেছি, সেই মানটা আমাদের 2 নম্বর অঙ্কটা হিসাব করতে গেলে প্রয়োজন হবে। তো এটা একটু তোমরা খেয়াল রাখবে, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু হচ্ছে 3abc। 2 নম্বর যে অপশনটা আছে সেখানে বাম পক্ষে আছে হচ্ছে b প্লাস c হোল স্কয়ার, b প্লাস c হোল স্কয়ার ডিভাইডেড বাই 6bc। তারপরে এরকম 3টা ভগ্নাংশ আছে, c প্লাস a হোল স্কয়ার, আর নিচে হলো 6ca। এভাবে a প্লাস b হোল স্কয়ার 6ab, এটা ইজ ইকুয়াল টু হাফ হয় কিনা সেটা এখন আমাদের হিসাব করে দেখতে হবে। তো এটা এমসিকিউ এর জন্য আসলে বেশ বড়ই হয়ে গেছে, তারপর এটা আমি সমাধান করে দেখাচ্ছি কারণ এটা তোমাদের অঙ্ক হিসেবেও থাকতে পারে। তো আসলে সবভাবে প্রস্তুতি নিয়ে রাখতে হবে আমাদের, যেভাবে প্রশ্ন থাকে সেভাবে সমাধান সেভাবে আনসার করতে হবে আমাদের। তো দেখো b প্লাস c, এই যে আমাদের উদ্দীপকে যে মানটা দেওয়া ছিল a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0, এখান থেকে আমরা যদি b প্লাস c এর মান বের করি তো সেটা পাবো হচ্ছে মাইনাস a। তো সেই মান এখানে বসিয়ে দিই, মাইনাস a স্কয়ার আছে তার উপর, সেই স্কয়ারটা দিলাম, আর নিচে 6bc। এইভাবে করে c প্লাস a, যেখান থেকে যদি c প্লাস a এর মান বের করি তো সেটা পাওয়া যাবে হচ্ছে মাইনাস b উপরে স্কয়ার 6ca, আর এটা হবে হচ্ছে মাইনাস c হোল স্কয়ার বাই 6ab। এখন এই যে এটা যদি স্কয়ার করি মাইনাসটা প্লাস হয়ে যাবে আর a স্কয়ার হবে, একইভাবে সবগুলো মাইনাস উঠে যাবে। তো একই সাথে আমি এখানে লসাগু নিয়ে নিচ্ছি, 6abc হবে লসাগু, 6bc দিয়ে যদি লসাগুকে ভাগ করি একটা a থাকবে, আর উপরে হচ্ছে log a স্কয়ার, a স্কয়ারের সাথে a গুণ করলে a কিউব পাবো। এভাবে করে যদি পরের ভগ্নাংশগুলো হিসাব করি তাহলে b কিউব আর c কিউব পাওয়া যাবে। a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের মান আমরা যে 1 নম্বর অপশনটাতে বের করেছিলাম 3abc, সেই মানটা যদি এখানে বসিয়ে দেই 3abc ডিভাইডেড বাই 6abc, abc কাটা যাবে, 3 আর 6 কেটে 1/2। তাহলে 2 নম্বর অপশনটাও দেখা যাচ্ছে যে সঠিক আছে। আর 3 নম্বর অপশনে আরো একটা অঙ্ক দেয়া আছে, সেটা আবার সমাধান করে দেখব। একটা এমসিকিউ যদি এত বড় হয় তাহলে আসলে বেশ কঠিন বিষয়, তবে আশার বিষয় হচ্ছে যে সবগুলো এমসিকিউ তো আর এতখানি কঠিন হয় না। দু একটা এমসিকিউ আছে যেগুলো হচ্ছে যে প্রশ্নটা পড়েই আমরা আনসার দিয়ে দিতে পারি। b is equal to -3 আর c is equal to যদি হাফ হয়, b যদি -3 হয়, এখানে যদি আমরা b এর মান -3 বসাই, b এর পরিবর্তে -3, b এর জায়গাতে -3 বসালাম, আর c এর জায়গাতে c এর মান বলা হয়েছে 1/a, তাহলে প্লাস 1/a ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাবো যে a প্লাস 1/a is equal to 3। a প্লাস 1/a এর মান পেলাম। এখন দেখাতে বলা হয়েছে যে a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল টু 18, মানে অপশনে দেয়া আছে যে a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল টু 80।
তো a কিউব প্লাস 1/a কিউবের মান 18 হয় কিনা সেটা বোঝার জন্য আমরা এটাকে যদি ঘন করে দেই, ঘন যদি করে দেওয়া হয় সূত্রানুসারে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, a প্লাস b, আর ডান পাশে 3 এর ঘন করলে হচ্ছে 27। এই অংশটুকুর মান আমাদের বের করতে হবে a কিউব প্লাস 1/a কিউব, এখানে a তো কাটা যাবে, 3 ইন্টু a প্লাস 1/a এর মান যেখানে ছিল 3, তাহলে মান বসিয়ে দেখাবে যদি অঙ্ক হিসেবে থাকে, অবশ্যই মান বসিয়ে তারপরে হিসাব করবে। আমি এখানে মান তো এখানে দেখা যাচ্ছে যেহেতু এটা এমসিকিউ, আমি মানে একই সাথে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, আবার যতটুকু শর্ট করা যায় সেটাও শর্ট করছি। 3 আর 3 মান বসালে 3 3 9, ডান পাশে হচ্ছে 27, 9 ওই পাশে গিয়ে 27 থেকে যদি বিয়োগ করি তাহলে এই a কিউব প্লাস 1/a কিউবের মান পাবো 18, অর্থাৎ 3 নম্বর যে অপশনটা দেয়া আছে সেটাও সঠিক। এরপর 5 নম্বর প্রশ্নটাতে আছে যে f of x এর একটি উৎপাদক 2x প্লাস 1 হলে নিচের কোনটি শূন্য হবে। ভাগশেষ উপপাদ্য আছে 3.4 অনুশীলনীতে, তোমাদের যাদের হায়ার ম্যাথ আছে তারা অবশ্যই এটা সহজে জানার কথা, কিন্তু যাদের হায়ার ম্যাথ নাই তারা অনেকে 3.4 এটা স্কিপ করে যাও, তাদের জন্য হয়তো একটু বুঝতে সমস্যা হবে। ভাগশেষ উপপাদ্য হচ্ছে যে x চলকের একটা রাশি যদি দেয়া থাকে, তখন ওই রাশিটাকে এখানে যে একটা উৎপাদক বলা হয়েছে যে 2x প্লাস 1, মানে অন্য একটা ভাজক দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে সেটা বের করার একটা শর্টকাট পদ্ধতি আছে। তো সেটাই হচ্ছে ভাগশেষ উপপাদ্য। এখানে প্রশ্নে বলা হয়েছে যে f of x এর একটা উৎপাদক 2x প্লাস 1 হলে কোনটা শূন্য হবে। উৎপাদক মানে হচ্ছে যেই রাশি দিয়ে ভাগ করলে, মানে সেটা দিয়ে উৎপাদক, ধরো যে 12 এর একটা উৎপাদক হচ্ছে 3, তার মানে 3 দিয়ে 12 কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, অর্থাৎ উৎপাদক দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় হচ্ছে 0। এখন 2x প্লাস 1 যদি f of x এর একটা উৎপাদক হয়, তাহলে 2x প্লাস 1 দিয়ে f of x কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, অর্থাৎ 0 হবে। এখন এই 2x প্লাস 1 দিয়ে f of x কে ভাগ করলে ভাগশেষ কত হবে সেটা বোঝার একটা উপায় হচ্ছে যে আমরা মনে মনে যদি এই রাশিটাকে, অর্থাৎ ভাজক যেটা বা উৎপাদক যেটা বলা হয়েছে সেটাকে যদি 0 ধরে নেই, এটা কিন্তু আসলে মনে মনে আমাদের একটু হিসাব করতে হবে। মনে মনে তো মন তো আর দেখানো সম্ভব না, তাই একটু করেই দেখাচ্ছি। এখান থেকে তাহলে আমাদের চলকের মানটা কত হয়, -1, 1 এর পাশে গিয়ে -1, তাহলে x এর মান হবে হচ্ছে -1/2, অর্থাৎ এই যে f of x দেয়া ছিল প্রশ্নে, এখানে যদি আমরা f of -1/2 বা -1/2 এর মান বের করি, তো সেই রাশিটার মান হবে হচ্ছে 0, অর্থাৎ অপশন যেটা দেয়া আছে, অপশনটা আছে হলো f of -1/2, ক নম্বর অপশন, সেটা সঠিক উত্তর। আর তারপরে 6 নম্বর প্রশ্নে y plus 1/y is equal to 5 দেয়া আছে, আর y/y square minus 3y plus 1 is equal to কত। এই মানটা দেয়া আছে, এখান থেকে আমরা যদি একটু মডিফাই করি এটাকে, y লসাগু নিয়ে y square plus 1 is equal to 5, আর গুণন করলে 5টা y এর সাথে গুণ হয়ে যাবে। তারপর যদি একটু সাইড চেঞ্জ করি, সাইড চেঞ্জ করার বোধহয় প্রয়োজন নাই, সাইড চেঞ্জ করার প্রয়োজন নাই, y square plus 1 is equal to হচ্ছে 5y। এখন যে প্রশ্নটার মান আমাদের বের করতে বলা হয়েছে, উপরে হচ্ছে তার y আর নিচে y square minus 3y plus 1, y square minus 3y plus 1, y square plus 1 যদি একটু সাজিয়ে লিখি, অঙ্ক হিসেবে থাকলে একটু বড় করে দেখাতে হবে, কিন্তু আমি বারবারই বলছি যে একটু এমসিকিউ হওয়ার কারণে একটু শর্ট করছি। y square plus 1 এর মান হচ্ছে 5y, তাহলে এটা 5y আর minus 3y, উপরে y নিচে হলো 5y minus 3y, 5y থেকে 3y মাইনাস করলে হবে 2y, তাহলে y বাই 2y, উপর নিচ থেকে যদি y কেটে দেই তাহলে পাবো হচ্ছে 1/2, অর্থাৎ 6 নম্বর প্রশ্নটার आंसर হচ্ছে 1/2, যেটা খ নম্বর অপশনে আছে। 8 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ তোমরা, দুঃখিত 7 নম্বর প্রশ্নটা, সমতলে
এখানে তিনটা তথ্য দেওয়া আছে, এর মধ্যে কোনটা কোনটা সঠিক সেটা আমাদের হিসাব করতে হবে। তো এটা আসলে তথ্য নির্ভর, এখানে খুব একটা বোঝার কিছু নেই। একটা বিন্দু থেকে অন্য একটা বিন্দু পর্যন্ত একটা মাত্র সরলরেখা আঁকা যায়। হ্যাঁ, সঠিকই, দুইটা বিন্দু সংযুক্ত করে আমরা তো একটাই সরলরেখা আঁকতে পারি। বক্ররেখা অসংখ্য আঁকা সম্ভব, কিন্তু দুইটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় এরকম একটাই মাত্র সরলরেখা আঁকা যায়। 2 নম্বর অপশনে আছে যে দুইটা ভিন্ন বিন্দুর জন্য একটা ও কেবল একটি রেখা আঁকা যায়। 1 আর 2 আসলে একই কথা, একটু ঘুরিয়ে ফিরিয়ে রাখা হয়েছে, এটাও আসলে ঠিক। আর 3 নম্বর অপশনে আছে যে একটা চতুর্ভুজের দুইটা বাহু ও দুইটা কর্ণ দেওয়া থাকলে চতুর্ভুজটা আঁকা যায়। দুইটা বাহু আর দুইটা কর্ণ দেওয়া থাকলে চতুর্ভুজ আঁকা যায় না, আসলে 3টা বাহু দেওয়া থাকতে হয় কমপক্ষে। 3টা বাহু যদি দেওয়া থাকে তাহলে আমরা একটা চতুর্ভুজ আঁকতে পারি। তার মানে 7 হচ্ছে 1 আর 2 নম্বর অপশনটা সঠিক। 8 নম্বর প্রশ্নে এবিসিডি একটা সমান্তরিক একটা চিত্র দেখতে পাচ্ছ। বি প্লাস ডি এই দুইটা কোণের সমষ্টি কত সেটা নির্ণয় করতে বলা হয়েছে। চিত্রটা এখানে এঁকে নিয়েছি, এবিসিডি সমান্তরিক, যার এই কোণটা এখানে 76 ডিগ্রি দেওয়া হয়েছে। আমাদের বি কোণ আর হচ্ছে ডি কোণের মান নির্ণয় করতে বলা হচ্ছে। তো এ কোণ যদি 76 ডিগ্রি হয়, আমরা জানি যে সমান্তরিকের সন্নিহিত কোণগুলোর যোগফল 180 ডিগ্রি হয়। সন্নিহিত কোণ মানে যে পরপর দুইটা কোণ, এ কোণ আর বি কোণ অথবা এ আর ডি, এগুলো হচ্ছে পরস্পর সন্নিহিত কোণ। তার এ আর বি এই দুটো যোগ করলে হবে হচ্ছে 180 ডিগ্রি। 180 থেকে যদি এই কোণটা মাইনাস করি 76, তাহলে 104 ডিগ্রি হয়। তার মানে বি কোণ হচ্ছে 104 ডিগ্রি। আর সমান্তরিকের বিপরীত কোণ সমান হয়, তাহলে বি কোণ যদি 104 ডিগ্রি হয়, ডি কোণটাও 104। তার মানে বি কোণ আর ডি কোণ যদি আমরা যোগ করি তাহলে 104 আর 104 যোগ করলে 208 ডিগ্রি। এই হচ্ছে 8 নম্বর প্রশ্নটার উত্তর। 9 নম্বর বলা হয়েছে সমবাহু ত্রিভুজের বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি কত ডিগ্রি। সমবাহু ত্রিভুজের বহিস্থ, একটু চিত্র যদি আঁকার চেষ্টা করি, একটা সমবাহু ত্রিভুজ অর্থাৎ যার সবগুলো বাহু সমান। সমবাহু ত্রিভুজের সবগুলো বাহু যেমন সমান হয়, প্রত্যেকটা কোণ এক সমকোণ হয়। বলা হয়েছে বহিস্থ কোণের একটা বহিস্থ কোণ আর কি, এই যে সমবাহু ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করে দিলে সেটা বহিস্থ কোণ হবে। যেহেতু বলছিলাম যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, তাহলে বহিস্থ কোণ হবে হচ্ছে 120 ডিগ্রি, কারণ এটা আর এটা মিলে তো সন্নিহিত কোণ, সম্পূরক কোণ। তো এটা 60 হলে 180 থেকে 60 মাইনাস করে বহিস্থ কোণটা পাবো হচ্ছে 120 ডিগ্রি। প্রশ্ন হচ্ছে যে বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি কত ডিগ্রি। এই বহিস্থ কোণের এটা হচ্ছে অন্তস্থ কোণ, আর এটা বাদ দিয়ে বাকি দুইটা হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ। বিপরীত অন্তস্থ কোণ, এই বিপরীত অন্তস্থ কোণের সমষ্টি বহিস্থ কোণের সমানই হয়। তার মানে 9 নম্বরের আনসার হচ্ছে 120 ডিগ্রি। এরপরে বৃত্ত সংশ্লিষ্ট বেশ কিছু প্রশ্ন দেয়া আছে। 10 নম্বর প্রশ্নটা, বৃত্তের একটা চিত্র দেখতে পাচ্ছ। বলা হয়েছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে 3টা তথ্য দেয়া আছে যে কোণ এসিবি = 45 ডিগ্রি। এসিবি 45 ডিগ্রি, এখানে চিত্রটা দেখতে পাচ্ছ। এসিবি হচ্ছে এই কোণটা, এটা 45 ডিগ্রি হবে। কারণ হচ্ছে কি যে এই যে বিসি এটা হলো ব্যাস, আর এই বিএসি তাহলে হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হয়, অর্থাৎ বিএসি কোণ এটা 90 ডিগ্রি। এটা মনে হয় একটা অপশনে আছে বিএসি, হ্যাঁ 2 নম্বর অপশনে আছে, 2 নম্বর অপশনটা তাহলে সঠিক। বিএসি এটা 90 ডিগ্রি। আর এটা যদি 90 হয়, এই ত্রিভুজের বাকি দুইটা কোণ মিলে 90 ডিগ্রি হবে। যেহেতু এই কোণটা 45 ডিগ্রি দেওয়া আছে, তো এটা আরো 45। তার মানে 1 নম্বর অপশন সঠিক, 2 নম্বরটাও সঠিক। আর এবিডি এই যে বহিস্থ কোণ সেটা বলা হয়েছে 135 ডিগ্রি, এটাও সঠিক, কারণ এই এবিডি আর হচ্ছে এই পাশের এবিসি কোণ দুইটা মিলে সরল কোণ হয় 180 ডিগ্রি। 180 থেকে যদি আমরা 45 বিয়োগ করি তাহলে 135 হয়, অর্থাৎ 10 নম্বরের 3টা অপশনই সঠিক। এরপরে 11 নম্বর প্রশ্নটা, 11 নম্বরে একটা বৃত্তের কথা বলা হয়েছে। পিএ এবং পিবি দুইটা স্পর্শক। আমরা এই চিত্রটাকে একটুখানি মডিফাই করি। পিএ আর পিবি হচ্ছে দুইটা স্পর্শক, দুইটা স্পর্শক আঁকতে হবে। স্পর্শক কি জিনিস আশা করি তোমরা জানো, যে স্পর্শক হচ্ছে এমন একটা রেখা যেটা বৃত্তকে একটা বিন্দুতে স্পর্শ করে, এবং এমন একটা বিন্দুতে স্পর্শ করে যে ওই বিন্দুর সাথে যদি আমরা বৃত্তের কেন্দ্র সংযুক্ত করি
তাহলে ওই রেখা দুটো পরস্পর লম্ব হয়, অর্থাৎ স্পর্শক আর এই যে কেন্দ্রগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। ধরো যে এই দুইটা হচ্ছে স্পর্শক, পি বিন্দু থেকে পিএ এবং পিবি দুটো স্পর্শক, আর বলা হয়েছে যে পিএবি হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা, চিত্রটা মাপ ছাড়া চিত্র আঁকতে গেলে এরকম প্রবলেম হয়। ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, ঠিক আছে। এখানে এ বি যোগ করে দিতে হবে। যোগ করে বলা হয়েছে প্রশ্নে যে পি এ বি হচ্ছে 30 ডিগ্রি। পি এ বি অর্থাৎ এই যে এই কোণটা প্রশ্নে বলা হয়েছে যে 30 ডিগ্রি। আমাদের বের করতে বলা হয়েছে এ ও বি এর মান কত। এ ও বি অর্থাৎ এই কোণটা বের করতে হবে। খেয়াল করো, একটু আগে আমি বলছিলাম যে স্পর্শকের সংজ্ঞা, স্পর্শক হচ্ছে এমন একটা রেখাংশ বা রেখা যেটা হচ্ছে বৃত্তকে একটা বিন্দুতে ছেদ করে, স্পর্শ করে, এবং সেই স্পর্শ বিন্দু এবং বৃত্তের কেন্দ্র যদি যোগ করা হয় তাহলে যে ব্যাসার্ধটা পাওয়া যায় সেটা ওই স্পর্শকের সাথে লম্ব হয়। তো এটা যদি লম্ব হয় ও এ পি এ লম্ব, তো তার মানে পি এ ও এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তার মধ্যে এই কোণটা যদি 30 ডিগ্রি দেওয়া থাকে তাহলে যে ভেতরের এই কোণ এটা হবে হচ্ছে 60 ডিগ্রি। একইভাবে এইখানেও এই কোণ অর্থাৎ এ বি ও সেটা 60 ডিগ্রি হবে। আর এ বি ও বা এ ও বি এই ত্রিভুজটাতে এই কোণ 60, এই কোণ যদি 60 হয় তাহলে 3 নম্বর যে কোণটা আছে সেটাও 60 ডিগ্রি হবে, কারণ আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে 11 নম্বর প্রশ্নটার আনসার হচ্ছে 60 ডিগ্রি, গ নম্বর অপশনটা। বন্ধুরা, এরপর 12 নম্বর প্রশ্নটাতে একটা বৃত্তের চিত্র দেয়া আছে। চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং কোণ পি ও কিউ হচ্ছে 88 ডিগ্রি হলে কোণ পি আর কিউ ইজ ইকুয়াল টু কত। পি ও কিউ, এই যে পি ও কিউ অর্থাৎ এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ একটা। এই পি আর কিউ চাপের উপর অবস্থিত, পি ও কিউ হচ্ছে কেন্দ্রস্থ কোণ। একটা চাপের দুই প্রান্ত কেন্দ্রের সাথে যুক্ত করে দিলে যে কোণ হয় সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এই কোণটার মান দেওয়া আছে হলো 88 ডিগ্রি। আমাদেরকে পি আর কিউ এই যে এই কোণটা বের করতে বলেছে। আমরা প্রথমে এই কোণটার যদি হিসাব করি এটা হবে হলো 44 ডিগ্রি, 44 ডিগ্রি। এই 88 এর হাফ হচ্ছে 44 ডিগ্রি। এখন হাফ কেন করলাম? কারণ হচ্ছে যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এমন একটা উপপাদ্য যে আশা করি তোমরা জানো, 8.8 অধ্যায়ে আছে, 8.1 এই আছে। একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ মানে হচ্ছে যে বৃত্তের উপরের অর্থাৎ পরিধির উপরকার কোন একটা বিন্দু যদি এই চাপের দুই প্রান্তের সাথে যুক্ত করা হয় যে কোণটা তৈরি হবে সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তো বৃত্তস্থ কোণ এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়। তো এই কারণে কেন্দ্রস্থ কোণ যেহেতু 88 ডিগ্রি, বৃত্তস্থ কোণটা হবে 44 ডিগ্রি। আবার বৃত্তে অন্তর্লিখিত একটা চতুর্ভুজ, এই যে পি আর কিউ এস, এটা বৃত্তে অন্তর্লিখিত একটা চতুর্ভুজ। বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। অর্থাৎ এই কোণ আর আমাদের যেটা নির্ণয় করতে বলেছে এই কোণ, এই দুটা কোণ মিলে 180 ডিগ্রি হবে। যেহেতু এটা 44 ডিগ্রি, 180 থেকে 44 মাইনাস করলে আমরা এই পি আর কিউ এর মান পাবো। 180 থেকে যদি 44 মাইনাস করি 136 ডিগ্রি, অর্থাৎ পি আর কিউ যে কোণটার মান আমাদের নির্ণয় করতে বলেছে সেটা হচ্ছে 136 ডিগ্রি। 13 আর 14 নম্বর প্রশ্নের জন্য একটা উদ্দীপক দেয়া আছে, বৃত্তের একটা ছবি। 13 নম্বর বলা হয়েছে কোণ বিএডি আর বিইডি এর মধ্যে সম্পর্ক নিচের কোনটা। বিএডি ব্যাড আর বিইডি মানে হচ্ছে বেড, ব্যাড আর বেড এই দুটোর মধ্যে সম্পর্ক কোনটা। তো চিত্রটা এখানে এঁকে নিয়েছি। বিএডি এটা হচ্ছে এই যে বিসিডি যে চাপটা আছে সেই চাপের উপরকার বৃত্তস্থ কোণ। একটু আগে আমি বৃত্তস্থ কোণের কথা বলেছিলাম। তো এই বিএডি হচ্ছে এই চাপের উপরকার বৃত্তস্থ কোণ। আবার বিইডি এটাও কিন্তু ওই একই চাপের উপরকার বৃত্তস্থ কোণ। তো একই চাপের উপর যতগুলো আমরা বৃত্তস্থ কোণ আঁকি না কেন একটা বৃত্তে সবগুলো সমান হয়, এরকম একটা উপপাদ্য তোমাদের আছে। তো সেই উপপাদ্যের প্রমাণ অনুসারে এই বিএডি আর বিইডি এই কোণ দুইটা সমান। অর্থাৎ 13 নম্বর প্রশ্নের
খ নম্বর অপশনটা বিএডি ইজ ইকুয়াল টু বিইডি কোণ, এটা এটা হচ্ছে সঠিক। আর 14 নম্বরে বলা হচ্ছে যদি বিইডি 65 ডিগ্রি হয় তাহলে বিসিডি সমান সমান কত? বিইডি 65, বিইডি এটা যদি 65 ডিগ্রি হয় তাহলে বিসিডি সমান সমান কত? বিসিডি এই কোণ বিইডি আর হচ্ছে বিসিডি এই দুটার মধ্যে কি সম্পর্ক? এই বিসিডিই দেখো যে একটা চতুর্ভুজ তৈরি হয় যেটা এই বৃত্তের মধ্যে অন্তর্লিখিত, অর্থাৎ চতুর্ভুজটার চারটা শীর্ষবিন্দু বৃত্তের উপরে অবস্থিত। এরকম বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণ দুইটার সমষ্টি 180 ডিগ্রি হয়। তো বিইডি যদি 65 হয়, 180 থেকে 65 মাইনাস করলে আমরা বিসিডি পাবো। এটা 14 নম্বর প্রশ্নটার আনসার পাবো। 180 থেকে 65 মাইনাস করলে হবে 115 ডিগ্রি। এরকম একটা প্রশ্নের আনসার আমরা 12 নম্বরে মনে হয় সমাধান করেছিলাম। তো ওই সেই নিয়মেই এটা হচ্ছে 14 নম্বর প্রশ্নটার সমাধান। বন্ধুরা 15 আর 16 নম্বর প্রশ্নের জন্য একটা উদ্দীপক দেখতে পাচ্ছি। একটা সমকোণী ত্রিভুজের চিত্র দেয়া আছে এবিসি, যেখানে এবি আর বিসি বাহুর মান দেয়া আছে 1 আর √3। এ কোণটাকে x প্লাস ওয়াই দিয়ে আর সি কোণটাকে আবার x মাইনাস ওয়াই দিয়ে সূচিত করা আছে। 15 নম্বরে এই x এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা চিত্রটা এখানে এঁকে নিয়েছি, x এর মান বের করতে হবে 15 নম্বরে। তো এ কোণের সাপেক্ষে আমরা যদি ত্রিকোণমিতিক অনুপাতের হিসাব করি, এ কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব আর এটা ভূমি, বিপরীত বাহু আর হচ্ছে সন্নিহিত বাহু। বিপরীত বাহু বা সন্নিহিত বাহু tan এর অনুপাত আমরা লিখতে পারি যে tan a, a মানে আসলে x প্লাস ওয়াই, একবারে x প্লাস ওয়াই লিখে দিলাম, ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি অর্থাৎ √3/1 অর্থাৎ √3। √3 মানে হচ্ছে tan 60 ডিগ্রি। তো এখানে পরের লাইনে tan 60 লিখে দিতে পারো। আমি সংক্ষেপ করছি, tan 60 যদি হয় দুই পাশ থেকে tan বাদ দিয়ে দিলে পাবো x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। আবার x মাইনাস ওয়াই অর্থাৎ সি কোণ, সি কোণের সাপেক্ষে যদি আমরা tan এর মান বের করি, tan c আর c মানে হচ্ছে x মাইনাস ওয়াই, লম্ব বাই ভূমি অর্থাৎ 1/√3, 1/√3 এটা হচ্ছে tan 30 ডিগ্রির মান। তার মানে দুই পাশ থেকে tan যদি বাদ দিয়ে দেই তাহলে x মাইনাস ওয়াই এর মান পাবো হচ্ছে 30 ডিগ্রি। এরকম দুইটা সমীকরণ তৈরি করে যদি সেই সমীকরণ দুইটা যোগ করি, y কাটা যাবে যোগ করলে, প্লাস y মাইনাস y কাটা, x আর x যোগ করে হচ্ছে 2x, আর ডান পাশে 60 আর 30 মিলে 90। তাহলে x এর মান পাবো, দুইটা ওই পাশে নিয়ে যদি 90 এর সাথে ভাগ করে দিই, 45 দুগুণে 90, x এর মান পাবো হচ্ছে 45 ডিগ্রি। তো এই ছিল 15 নম্বর প্রশ্নটার সমাধান। 45 ডিগ্রি গ নম্বর অপশনে আছে। আর বলা হয়েছে যে কোসেক x প্লাস y এর মান কত? 16 নম্বর অপশনে কোসেক x প্লাস y, কোসেক x প্লাস y। আমরা x এর মান এখানে বের করেছি হচ্ছে 45 ডিগ্রি। x যদি 45 ডিগ্রি হয় তাহলে y এর মান হচ্ছে 15 ডিগ্রি। x এর মান 45 ওই পাশে নিয়ে যদি 60 থেকে মাইনাস করি তাহলে পাবো হচ্ছে 15 ডিগ্রি। আচ্ছা, সেটার প্রয়োজন নাই, x প্লাস y এর মান তো 60 এখান থেকে দেখা যাচ্ছে। x প্লাস y 60 অর্থাৎ কোসেক 60 এর মান আমাদের বের করতে হবে। কোসেক 60 ডিগ্রি, কোসেক 60 এটা হচ্ছে, কোসেক হচ্ছে সাইন এর অপোজিট, সাইন 60 এর মান হচ্ছে √3/2, তাহলে কোসেক 60 এর মান হচ্ছে 2/√3। তো এই হচ্ছে 16 নম্বর প্রশ্নটার আনসার। পরবর্তী প্রশ্ন 17 নম্বর, x belongs to n such as x হচ্ছে বলা হয়েছে 37 থেকে বড় আর 41 থেকে ছোট এবং x মৌলিক সংখ্যা। সেটটি কোন প্রকারের সেট? x belongs to n, n মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর 37 থেকে বড় 41 থেকে ছোট এবং মৌলিক সংখ্যার কথা বলা হয়েছে। 37 থেকে বড় আর হচ্ছে 41 থেকে ছোট, 37 থেকে বড় 41 থেকে ছোট আর 37 থেকে 41 এর মধ্যে আসলে কোনো মৌলিক সংখ্যা নাই। তার মানে এই সেটটা হচ্ছে ফাঁকা সেট, অর্থাৎ ঘ নম্বর অপশনটা এখানকার সঠিক। 18 নম্বর প্রশ্নে একটা অন্বয় দেয়া আছে, এস অন্বয় দেখতে পাচ্ছ তোমরা। বলা হচ্ছে অন্বয়টির ডোমেইন নিচের কোনটা? অন্বয়ের ডোমেইন নির্ণয় করতে গেলে যে অন্বয়ের যে উপাদানগুলো অর্থাৎ দুঃখিত যে ক্রোমোজোম গুলো আছে সেগুলোর যে প্রথম উপাদান নিয়ে গঠিত সেটটাই হচ্ছে অন্বয়টার ডোমেইন। তো প্রথম উপাদান আছে হলো -2
আবারও -2 আছে, তো একবারই লিখতে হবে। আবার 1 1 অর্থাৎ -2 আর 1, -2 আর 1 অর্থাৎ ঘ নম্বর অপশনটা সঠিক। 18 নম্বরের ঘ নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এরপরে 19 নম্বর যে প্রশ্নটা আছে, কে এর মান কত হলে 4x² - kxy + 25y² একটা পূর্ণবর্গ রাশি হবে? পূর্ণবর্গ রাশি অর্থাৎ যেটাকে হোল স্কয়ার ফর্মে লেখা যায়, এটা এই কে এর মান কত হলে এটা হচ্ছে পূর্ণবর্গ রাশি হবে, অর্থাৎ এটাকে আমরা হোল স্কয়ার ফর্মে লিখতে পারবো। আমরা 4x² এটাকে 2x হোল স্কয়ার লিখতে পারি, a স্কয়ার বানিয়ে নিলাম এটাকে। আর লাস্টে যে 25y² আছে সেটাকে 5y হোল স্কয়ার লিখতে পারবো। অর্থাৎ a হিসাবে 2x আর b হিসাবে যদি 5y ধরি, মাঝখানে এখানে মাইনাস আছে বলে মাইনাস দিচ্ছি। সূত্রে পড়ার জন্য, হোল স্কয়ার সূত্রে পড়ার জন্য 2ab দরকার। 2 × a হচ্ছে 2x আর b হচ্ছে 5y প্রয়োজন। তাহলে আমরা হচ্ছে যে এটাকে 2x - 5y হোল স্কয়ার লিখতে পারবো, অর্থাৎ এটা পূর্ণবর্গ রাশি হবে। তো তার মানে এই যে মাঝখানের পদটা যদি এই পদ হয় তাহলে এটা পূর্ণবর্গ রাশি হবে। এই পদ মানে হচ্ছে 2 × 4, 4 × 5 = 20 xy, 20 xy হওয়া প্রয়োজন মাঝখানের পদটা। তো এখানে আছে হলো kxy, তো তার সাথে যদি তুলনা করি, কে এর মান হওয়া দরকার হচ্ছে এই 20। কে এর মান যদি 20 হয় তাহলে এই রাশিটা একটা পূর্ণবর্গ রাশি হবে। বন্ধুরা, এরপর 20 আর 21 নম্বর প্রশ্ন দুটা একই নিয়মের। এখানে 20 নম্বর প্রশ্নে আছে যে 3.5:5.6 = 1:a হলে এর মান কত? দুইটা অনুপাত, এরা পরস্পর সমান। তো দুইটা অনুপাত যদি পরস্পর সমান হয় এটাকে একটা সমানুপাত বলে। সমানুপাতের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এর প্রথম রাশি আর চতুর্থ রাশির যে গুণফল, মাঝখানের রাশি দুটার গুণফল একই হয়। অর্থাৎ 3.5 আর a গুণ করলে তো 3.5a হবে, 3.5a সেটা মাঝখানের পদ দুইটার গুণফলের সমান। 5.6 আর 1 গুণ করলে 5.6 পাওয়া যাবে। তো তাহলে এর মান হবে 5.6 কে 3.5 দিয়ে ভাগ করে যা হয়, একটু আমরা হিসাব করে দেখি। 5.6 ডিভাইডেড বাই 3.5 ভাগ করলে হয় 1.6। তো 20 নম্বর প্রশ্নটার সমাধান এটা 1.6 গ নম্বর অপশনে আছে। 21 নম্বর প্রশ্নে একই রকম একটা প্রশ্ন, দুইটা অনুপাত পরস্পর সমান দেয়া আছে, এখান থেকে x এর মান বের করতে হবে। আবারও সে একই কথা, এই দুই পাশের রাশি দুইটার গুণফল মাঝখানের রাশি দুইটার গুণফলের সমান। তো মাঝখানের রাশি দুইটা হচ্ছে 1/x আর 1/x, এরা গুণ করলে তো 1/x² হবে, = এই দুই পাশের রাশি দুইটা যদি গুণ করি, উপরে 1 × 1 1ই হবে, আর নিচে 5 × 1.25 5 × 1.25 গুণ করলে পাবো 6.25। x এর মান বের করবো এখান থেকে আমরা, আর পূরণ করলে x² = 6.25। তাহলে x এর মান হচ্ছে, স্কয়ারটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে এটার রুট করতে হবে, এটার রুট করলে পাবো 2.5, 6.25 এর রুট অর্থাৎ বর্গমূল করলে x এর মান পাওয়া যাবে হচ্ছে 2.5। তো এই ছিল 21 নম্বর প্রশ্নটার আনসার। বন্ধুরা, 22 নম্বর যে প্রশ্নটা আছে, তোমাদের গণিত বইয়ের হচ্ছে 11.2 অনুশীলনীতে এরকম একটা অঙ্ক আছে, যদি এখানে সাংখ্যিক মানগুলো পরিবর্তন করে দেওয়া হয়েছে। 10 ঘন সেন্টিমিটার আয়তনের এক খণ্ড কাঠের ওজন 65 ডেসিগ্রাম হলে কাঠের ওজন সমায়তনের পানির ওজনের শতকরা কত ভাগ? 10 ঘন সেন্টিমিটার আয়তনের এক খণ্ড কাঠের ওজন বলা হয়েছে যে 65 ডেসিগ্রাম। 10 ঘন সেন্টিমিটার, সেন্টিমিটার কিউব লিখতে পারি, একটু সংক্ষেপে লিখেছি। ওজন হচ্ছে, কাঠের ওজন হলো 65 ডেসিগ্রাম। প্রশ্নে বলা হয়েছে যে সমায়তন যদি পানির সমায়তন পানির ওজন এই কাঠের ওজনের শতকরা কত ভাগ? সমায়তন যদি আমরা পানি নেই, অর্থাৎ এই 10 ঘন সেন্টিমিটার, তাহলে তার ওজন কত হবে? আমরা একটা তথ্য এখানে ব্যবহার করব, সেটা আমাদের জানা থাকতে হবে। 1 ঘন সেন্টিমিটার পানির ওজন হচ্ছে 1 গ্রাম।
1 ঘন সেন্টিমিটার ওজন হলো 1 গ্রাম, তাহলে 10 ঘন সেন্টিমিটার ওজন 10 গ্রাম হবে, 10 গ্রাম এটা। এখন প্রশ্ন হচ্ছে যে এই সমায়তনের পানির ওজন ওই কাঠের ওজনের শতকরা কত ভাগ। তো এটা গ্রাম একক আর এটা ছিল হলো ডেসিগ্রাম। তো এটা একরকম একক করে নিতে হবে, হয় ডেসিগ্রামটাকে গ্রাম অথবা গ্রামটাকে ডেসিগ্রাম করে নিতে হবে। 1 ডেসিগ্রামে আমরা জানি যে 10 ডেসিগ্রামে হলো 1 গ্রাম হয়, তো এটাকে 10 দিয়ে ভাগ করলে 6.5 গ্রামে রূপান্তর হয়ে যাবে, 6.5 গ্রাম। তো তাহলে প্রশ্ন হচ্ছে কি যে কাঠের ওজন সমায়তনের পানি ওজনের শতকরা কত ভাগ। সমায়তনের হিসাব করেছি আমরা, সমায়তনের কাঠের ওজন যেখানে 6.5, সেই একই আয়তনের পানির ওজন হচ্ছে 10 গ্রাম। তাহলে কাঠের ওজন পানির ওজনের 6.5/10 এত ভাগ। এটাকে শতকরায় প্রকাশ করতে গেলে 100 গুণ করে এখানে শতকরা চিহ্ন দিতে হবে। 10 এর সাথে 100 কেটে একটা শূন্য কেটে দিতে পারি। 10 আর 6.5 যদি গুণ করি তাহলে হবে হচ্ছে 65, আর তার সাথে হলো পার্সেন্ট। তো তাহলে 22 নম্বর প্রশ্নটার সমাধান হচ্ছে 65%, অর্থাৎ ঘ নম্বর অপশনে যেই আনসারটা দেয়া আছে সেটা সঠিক উত্তর। 23 নম্বর প্রশ্নে একটা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেয়া আছে 5, 6 আর 7 সেন্টিমিটার। 1 নম্বর তথ্যে বলা হয়েছে যে একটা বিষম বাহু ত্রিভুজ এটা, সেটা তো ঠিকই আছে। বিষম বাহু মানে যে ত্রিভুজের 3টা বাহু পরস্পর অসমান, এগুলো তো বাহু অসমানই দেয়া আছে, একটা 5, একটা 6, একটা 7 সেন্টিমিটার। তাহলে 1 নম্বর তথ্যটা ঠিকই আছে। 2 নম্বর বলা হয়েছে অর্ধ পরিসীমা হচ্ছে 9 সেন্টিমিটার। অর্ধ পরিসীমা মানে হচ্ছে পরিসীমার অর্ধেক, 3 বাহু যোগ করলে পরিসীমা পাবো। 5, 6 আর 7 যদি যোগ করি, 5 আর 6 11, 11 আর 7 হচ্ছে 18, পরিসীমা হচ্ছে তাহলে 18, অর্ধেক করলে 9 সেন্টিমিটার। অর্ধ পরিসীমা 9 সেন্টিমিটার, এটা ঠিকই আছে। আর বলা হচ্ছে যে এটার ক্ষেত্রফল 14.7 বর্গ সেন্টিমিটার। এটা হিসাব করতে গেলে আমাদের একটু দেখতে হবে হিসাব করে। যখন ত্রিভুজের 3 বাহু দেয়া থাকে এবং 3 বাহু দেয়া থাকলে সেখান থেকে পরিসীমা এবং পরবর্তীতে অর্ধ পরিসীমা আমরা বের করতে পারি, যেগুলো অলরেডি বের করা হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার একটা সূত্র হচ্ছে s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। s হচ্ছে অর্ধ পরিসীমা আর abc হচ্ছে 3 বাহু। অর্ধ পরিসীমা আমরা ইতিমধ্যে বের করেছি 9, আর 3 বাহু 5, 6 আর 7। তো 9 বিয়োগ 5, তারপরে 9 বিয়োগ 6 আর 9 বিয়োগ 7। 9 এখানে 9 থেকে 5 বাদ দিলে 4, 3 আর হলো 2। এগুলো গুণ করে যদি বর্গমূল করা হয় 4 নং 36 আর এদিকে 6, 36 আর 6 গুণ, একটু হিসাব করে দেখি। 36 গুণ 6 হিসাব করলে 216 হয়। 216 এর বর্গমূল করলে 14.6969 এরকম আসে। 6969 এখানে অপশন বলা হয়েছে 14.7। যদি আমরা 1 ঘর নেই, যেহেতু 6-9 আসে, তো এই 1 ঘর নিলে পরের ঘর যেহেতু 4 এর থেকে বড়, তো সেটা 14.7ই হয়ে যায়। তার মানে এখানকার 3 নম্বর যে তথ্যটা দেয়া আছে সেই অপশনটাও সঠিক। তো তাহলে 23 নম্বর প্রশ্নের 1, 2, 3 তিনটা অপশনই সঠিক। বন্ধুরা 24 নম্বর প্রশ্নে 8a³ প্লাস 12a² প্লাস 6a প্লাস 1 এরকম একটা রাশি দেয়া আছে। বলা হয়েছে যে সমান নিচের কোনটা। তো সমান নিচের কোনটা মানে হচ্ছে এই রাশিটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে কি লিখতে পারি। এটা যদি উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করি, এটাকে আমরা প্রথমে 2a হোল কিউব লিখতে পারি, লাস্টে 1 কে 1 কিউব লিখতে পারি। অর্থাৎ 2a কে যদি a ধরে নেই, 1 কে যদি b ধরে নেই, মাঝখানে দেখি সূত্রে মিলে কিনা। সূত্রে পড়ার জন্য এটা 3a² b দরকার মাঝখানে। a মানে হচ্ছে এখানে 2a স্কয়ার আর b তো 1 প্লাস 3 ইনটু a ইনটু b প্লাস b কিউব, অর্থাৎ 1 কিউব। 2 স্কয়ার করলে 4, 4a², তার সাথে 3 গুণ করলে 3 4 12a², এটা সমান হয়ে যায়। আর এখানে 3 2 6, 6 কে 6 6a, এটাও সমান। তো তার মানে প্রশ্ন যেটা দেওয়া ছিল সেটাকে আমরা এইভাবে করে প্রকাশ করতে পারি। আর এইভাবে প্রকাশ করতে পারলে সেটাকে আমরা 2a
2a+1 হোল কিউব লিখতে পারি। অপশন গুলো যদি একটু খেয়াল করো, 2a+1 হোল কিউব 1 নম্বর অপশনে আছে, তার মানে 24 এর आंसर হচ্ছে 1 নম্বর, অর্থাৎ ক নম্বর যে অপশনটা দেয়া আছে সেটা। একটু খেয়াল করো যে 26 নম্বর প্রশ্নটা এই একই রকম একটা প্রশ্ন দেয়া আছে, শুধু a চলকের পরিবর্তে x দেয়া আছে, আর এই প্রথমে এবং এইখানে এবং এখানে মাইনাস দেয়া আছে, মাইনাস। যদি এই দুটো মাইনাস হয় তো সেই ক্ষেত্রে এটা a কিউব a - b হোল কিউবের সূত্রে পড়বে, a - b হোল কিউব, এটা ওখানে x চলক আছে, তার মানে 2x - 1 হোল কিউব হবে। এখন 26 নম্বর প্রশ্নে বলা হয়েছিল যে ওই রাশিটার উৎপাদক কোনটা, তো তাহলে সেটা হবে হচ্ছে 2x - 1 হোল কিউব, 2x - 1 হোল কিউব, অর্থাৎ ক নম্বর অপশন যেটা দেয়া আছে সেটা। 25 নম্বর প্রশ্নে আছে যে একটা চাকা 35 বার ঘুরে 1645 মিটার দূরত্ব অতিক্রম করে, চাকাটার পরিধি কত মিটার? 35 বার ঘুরে হচ্ছে 1645 মিটার দূরত্ব অতিক্রম করে। আমি শুধু সংখ্যাগুলো লিখেছি, 35 বার ঘুরে হচ্ছে 1645 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে একবার ঘুরলে যে দূরত্ব অতিক্রম করবে সেটা হবে হচ্ছে এই 1645 কে 35 দিয়ে ভাগ করে যা হয়, এটা ভাগ করলে 47 হয়। হ্যাঁ, 47 হয়। একবার ঘুরলে চাকাটা 47 মিটার দূরত্ব অতিক্রম করে। তো একটা চাকা, ধরো যে এটা হচ্ছে একটা চাকা, এটা একবার যদি ঘুরে, এই সম্পূর্ণ একবার যদি ঘুরে, তাহলে এর যে পরিধি সমান দূরত্বই তো অতিক্রম করবে। তো প্রশ্নটা ছিল হলো যে চাকাটার পরিধি কত মিটার, যেহেতু একবার ঘুরে 47 মিটার দূরত্ব অতিক্রম করে, তো তার মানে চাকাটার পরিধি এই 47 মিটার। শিক্ষার্থী বন্ধুরা, 27 নম্বর প্রশ্নে আছে যে বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো কোণের সমদ্বিখণ্ডক আর তার বিপরীত কোণের বহির্দ্বিখণ্ডক বৃত্তের কোথায় মিলিত হয়? যে কোনো একটা কোণের সমদ্বিখণ্ডক আর তার বিপরীত কোণের বহির্দ্বিখণ্ডক, অর্থাৎ বিপরীত যে কোণটা আছে তার বাহিরে যে কোণটা, সেটার সমদ্বিখণ্ডক বৃত্তের কোথায় মিলিত হয়। তো এটা আসলে প্রশ্নটা আমার ঠিক বোধগম্য হচ্ছে না, অথবা আমি এটা পারছি না। প্রশ্নটা আসলে আমার কাছে কেমন কনফিউজিং লাগছে, আমি ঠিক বুঝতে পারছি না প্রশ্নটা। আমি এটা স্কিপ করে 28 নম্বরে চলে যাই। 28 নম্বর বলা হয়েছে ক্রমজয়িত গণসংখ্যা প্রয়োজন, মধ্যক নির্ণয়, অজীব রেখা অঙ্কনে আর প্রচুরক নির্ণয়। তিনটা তথ্য দেওয়া আছে, এর মধ্যে কোনটা কোনটা সঠিক। ক্রমজয়িত গণসংখ্যা 17 নম্বর অধ্যায় পরিসংখ্যানের যে অধ্যায়টা আছে, তোমরা যারা পারো সেটা পারা উচিত। মধ্যক নির্ণয়ের জন্য আমাদের ক্রমজয়িত গণসংখ্যা প্রয়োজন হয়। অজীব রেখা আঁকতে গেলেও ক্রমজয়িত গণসংখ্যা প্রয়োজন হয়, কারণ অজীব রেখার আরেকটা নামই আসলে ক্রমজয়িত গণসংখ্যার গ্রাফ। আর প্রচুরক নির্ণয়ের জন্য আসলে ক্রমজয়িত গণসংখ্যার কোনো প্রয়োজন নাই। তো এখানকার 1 আর 2 এই দুটো অপশন, অর্থাৎ ক নম্বর অপশনটা সঠিক। 29 বলা হয়েছে যে কোন চতুর্ভুজের দুইটা সন্নিহিত বাহু, কোন চতুর্ভুজের দুইটি সন্নিহিত বাহু দেয়া থাকলে কোনটি আঁকা সম্ভব, অর্থাৎ কোন চতুর্ভুজটা আঁকা সম্ভব। দুইটা সন্নিহিত বাহু দেয়া থাকলে রম্বস আঁকা সম্ভব না, রম্বসের তো একটাই বাহু, মানে এক সাইজেরই বাহু, তো এখানে দুইটা সন্নিহিত বাহুর কোনো প্রয়োজনই নাই। সামান্তরিক দুইটা সন্নিহিত বাহু থাকলে সামান্তরিক আঁকা সম্ভব না, কারণ ওদের বাহু দুইটার অন্তর্ভুক্ত কোণও জানা লাগবে। আয়তক্ষেত্র আঁকা সম্ভব, কারণ আয়তক্ষেত্রের তো সবগুলো কোণ 90 ডিগ্রি, আমরা সেটা জানি। তো তাহলে কেবল সন্নিহিত দুইটা বাহু দেয়া থাকলেই সেটা আঁকা সম্ভব। ট্রাপিজিয়ামও আঁকা সম্ভব না। তো 29-এর ক নম্বর অপশনটা সঠিক। আর 30 নম্বর প্রশ্নে আছে যে কোন বর্গের অন্তর্বৃত্তের ব্যাস নিচের কোনটার দৈর্ঘ্যের সমান। বর্গের অন্তর্বৃত্ত, একটা বর্গ যদি আমরা আঁকি, বর্গ সবগুলো বাহু সমান, তার মধ্যে অন্তর্বৃত্ত মানে এর ভেতরে যদি একটা বৃত্ত অন্তর্লিখিত হয়, অন্তর্বৃত্ত হচ্ছে যে এমন একটা বৃত্ত যেটা এই বর্গের সবগুলো বাহুকে স্পর্শ করবে। তো এই বৃত্তের অন্তর্বৃত্তের ব্যাস কোনটা হবে? ব্যাস তো যে এইখান থেকে এই যে কেন্দ্রগামী যদি আমরা একটা রেখা আঁকি, তাহলে সেটাই হবে হচ্ছে ব্যাস। তো সেই ব্যাসটা এই বর্গের বাহুর দৈর্ঘ্যের সমানই হবে। তো তার মানে বর্গের বাহু, যে ক নম্বর যে অপশনটা দেয়া আছে সেটাই সঠিক, বর্গের বাহুর দৈর্ঘ্যের সমান। তো শিক্ষার্থী বন্ধুরা, এই মডেল টেস্ট 1 এমসিকিউ নিয়ে আলোচনা এখানেই শেষ হচ্ছে। এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে।
প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফিজ।